দাম বাড়ে আয় বাড়ে না, এমন বাস্তবতায় কোণঠাসা দেশের সাধারণ মানুষ। সামনেই 2025-26 অর্থবছরের বাজেট। অন্তর্বর্তীকালীন সরকারের এই বাজেট থেকে কেউ চেয়েছেন চাল, তেল ও নিত্য প্রয়োজনের জিনিসের দাম কমুক, কেউ বা চাচ্ছেন তার সন্তানের লেখাপড়ার খরচ ম্যানেজেবল হোক। প্রত্যাশা সবার ভিন্ন হলেও চাওয়া একটাই, স্বস্তির একটি বাজেট। চলুন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণের এই জনপদের মানুষ বাজেটে তাদের কি প্রত্যাশা রয়েছে সেটি জেনে আসি। আমি তো ব্যবসা করি। ব্যবসা বাণিজ্যে আমার বাজার ঘাটে যদি একটু আমি স্বস্তি পাই ওইটাই আমি খুশি। যে পেঁয়াজ, রসুন, তেল, ময়-মসল্লা। আমার তো ফুচকার দোকান। আমার ফুচকার দোকান হিসেবে আমি তো বাজার করি প্রতিদিনই। তা আমি যদি বাজারে একটু স্বস্তি পাই সর্ব জিনিসে তো ওইটাই শান্তি। চাল দেখা যাচ্ছে একবার নিম্ন চাল যেটা সেটাও কেনা লাগে ৳৫০ কেজি। তা আমরা গরিব যারা তাদের তো খুব কষ্ট হয়ে যায় এখন বর্তমানে। কিন্তু আমরা আশা করি যে এগুলোর থেকে আমরা একটু যেন বাজারটা কমে আসে, ভালোভাবে যেন দিন কাটাইতে পারি এটাই আমরা কামনা করি। প্রথমেই বলবো যে শিক্ষা উপকরণের দাম কমানো দরকার। পাশাপাশি শিক্ষার সাথে যে রিলেটেড বিষয়গুলো যেমন ব্যাগ, শু, তাদের যে পোশাক, এখানে যাতে ভর্তুকি দিয়ে যাতে তাদেরকে এই সমস্ত জিনিসপত্র দেয়া যায়, সেভাবেও চিন্তা করা যায়। এই জীবীদের সাথে আজকে 25 বছর ধরে আছি। এই মৎস্য ছাড়া অন্য কোনো কাজও জানি না। তারপর জানলেও আর কি ওইটুকু আমার সামর্থ্য নাই যে আমি কিছু অন্যটা কিছু করে খাবো বা সরকারি কোনো সাহায্য আমরা পাচ্ছি না। এর যেমনি আমরা নদীতে যাই, আগে তেল কিনতাম আমরা এক ব্যারেল 13,000-এ, এখন কেনা লাগে আমাদের 22,000-এ। যদি সরকার একটু এই তেলের দামটা কমিয়ে দিত তাহলে আমাদের অনেক ভালো হইতো। তারপরে আমাদের বর্তমানে খাইতে পড়তে অনেক কষ্ট। প্রত্যেক বছর যেমনি আমরা 80 কেজি করে 160 কেজি চাল পাইতাম, ওই চালটাও আমরা এখন পর্যন্ত পাই নাই। এই জন্য সরকারের কাছে আমার দাবি যে আমরা যেন আমাদের এই চালটা পাই এবং এই আগামী বাজেটে যেন এই ডিজেলের দাম, তারপরে এই সোয়াবিন তেলের দাম, এই চালের দাম যেটা আমাকে সবসময় কাজে লাগে, এটার দাম যদি সরকার একটু কমাইতো তাই আমাদের অনেকই উপকার হইতো, অনেকই ভালো হইতো। যেমনি আমরা আমাদের ছেলে আছে, মেয়ে আছে, ছোট ছোট, লেখাপড়া করাইতে পারতেছি না, কারণ সব জিনিসের দাম। ওদের খাওয়াবো না ওদের লেখাপড়া করব? আমাদের সরকারি তো কোনো আর্থিক কোনো সাহায্য কখনোই দিচ্ছে না। দক্ষিণাঞ্চলের কৃষিটা আপনি জানেন যে এটা একটা দুর্যোগপূর্ণ এরিয়া। এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই যা আসলে এই অঞ্চল থেকে শুরু হয় না এবং এই অঞ্চলে তার প্রভাব পড়বেই। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের এই অঞ্চলে অন্ততপক্ষে কৃষির জন্য স্পেশালাইজড থিঙ্কিং করতে হবে, ভিন্ন বাজেট দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে যে খালগুলো রয়েছে, যেগুলো পুনঃখনন করা দরকার পুনঃখনন করতে হবে, নতুন খাল আনতে হবে এবং মিঠা পানির সেচের ব্যবস্থা করতে হবে। তার সাথে যেহেতু এই অঞ্চল প্রত্যন্ত অঞ্চল এবং এখানের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তাই এদের জন্য প্রচুর পরিমাণ কৃষি প্রণোদনা সহায়তা ব্যবস্থা করতে হবে, যেন প্রণোদনার মাধ্যমে এদের আস্তে আস্তে চাষাবাদে ফিরিয়ে আনা যায় এবং এই যে জমিগুলো মানে ফেলে রাখে, ফ্যালো রাখে, এই ফ্যালো যেন না রাখতে পারে তার জন্য আমাদেরই তাদের বিভিন্ন ইনসেনটিভস, বিশেষ করে বীজ, সার এবং অন্যান্য উপকরণ সহায়তা দিয়ে কৃষিকাজের মধ্যে ইনভলভ করতে হবে। তাই আমি সরকারের কাছে আশা করব তারা যদি এইসব ক্ষেত্রে বাজেটটা বৃদ্ধি করে, বিশেষ করে মিঠা পানির সেচ ব্যবস্থাপনা এবং প্রচুর পরিমাণ কৃষি উপকরণ সহায়তা, এই দুইটা ক্ষেত্রে যদি তারা বাজেট বৃদ্ধি করে তাহলে এই অঞ্চলের কৃষি আরো ডেভেলপ হবে এবং কৃষি নির্ভর একটি আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠবে। খুলনা বা ঢাকা হিসেব করতে গেলে আমি ঢাকা থেকে ৪ ঘন্টায় এখানে চলে আসতে পারি। তো ৪ ঘন্টায় আসলে আমি যেখানে দাঁড়াবো তারপরে একটা ছোট্ট নদী আছে, নদীর পরেই সুন্দরবন। আবার চাইলে আমি ২ ঘন্টার ভিতরে খুলনা থেকে সুন্দরবনে চলে আসতে পারি। তাই খুলনা থেকে একটা মানুষ যদি সুন্দরবনে ঘুরতে আসে, সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রায় ৭২-৮০ ঘন্টার মতন সময় লাগে। আর আমাদের এই পূর্ব সুন্দরবন থেকে আসতে হলে দেখা যায় ৪৮ ঘন্টার ভিতরে তার পুরো সুন্দরবন ঘোরার আ ব্যবস্থা হয়। আমাদের এখানে ট্যুরিজম যে পর্যটনের এরিয়া হিসেবে আমরা তো ছোটবেলা থেকে এখানে পর্যটন এরিয়াই জানি। তো সেক্ষেত্রে এখানে পর্যটনের উন্নয়ন ব্যবস্থা তেমন কিছুই নেই। যদি কোনো গেস্ট আসে তবে থাকার জায়গা সেটা নিয়ে একটা সমস্যা। এখানে সরকারি অনুদানে যদি ডাকবাংলো হয়, ব্যবসায়িকরা যদি ২-১ টা হোটেলের ব্যবস্থা করে, আর নতুন উদ্যোক্তারা যদি কটেজ বা রিসোর্টের আগ্রহী থাকে, তাই সেক্ষেত্রে দেখা যায় গেস্ট আসলে খুবই তাদের ভালো হবে। দর্শক, আশা নিরাশার মাঝে বাজেটকে ঘিরে শরণখোলার মানুষের স্বপ্ন একটি সহনশীল জীবনযাত্রা, সাশ্রয়ী বাজার ও টিকে থাকার
প্রচেষ্টা। অন্তর্বর্তী সরকারের এই সংকটকালে এখন দেখার মতো সময় যে কতটা মানুষের পাশে দাঁড়াতে পারলো অন্তর্বর্তী সরকার। পাশাপাশি জনসাধারণের যে বাজেট প্রত্যাশা রয়েছে সেটি আগামী বাজেটে কতটুকু প্রতিফলিত হয়। বাজেট আসবে, ঘোষণাও হবে। তবে সেই ঘোষণায় থাকুক জনসাধারণের জীবনের বাস্তব সমাধান। জাহিদ হিমেল, এনটিভি, বাগেরহাট, শরণখোলা।